আজকের গল্প বিয়ে, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। এতদিন বোনের বিয়ে হচ্ছিল না বলে আমি খানিকটা নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যেই বোনের বিয়েটা হয়ে গেল, মাস তিনেক যেতে না যেতে মা চারিদিকে যোগাযোগ করতে লাগলেন আমার বিয়ে দেবেন বলে। যদিও মাকে আমি বলে দিয়েছি বিয়ে আমি করব না। বিয়ে যে আমি করব না বলেছি তার অন্যতম কারণ চোখের সামনে যেগুলো দেখি সেগুলো দেখার আর শোনার পর বিয়ে করার শখ যে কারো মিটে যাবে। বলছিলাম আমরা দুজন বন্ধু, একজন অফিস কলিগ বাড়ির পাশের অমলদা, আর আমার নিজের দাদার কথা। অমলদা দিব্যি চাকরি করছিল, মন করলেই বেড়াতে যেত, ইচ্ছে করলেই বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিত, পিকনিক করত, নতুন নতুন ফ্যাশনের জামা প্যান্টও পরত। কিন্তু যেই অমলদা বিয়ে করলেন 2 বছরের মধ্যে তার একটা সন্তান হলো, আর তারপর থেকে শুরু হলো অমলদা আর বৌদির মধ্যে অশান্তি। একেবারে আমাদের পাশের বাড়ি, আর আমার ঘরের পাশেই অমলদার ঘর বলে আমি সব শুনতে পেতাম। ঝগড়া শুরু হলেই বৌদি বলেন, এই 2 বছরে তুমি আমার চাওয়া পাওয়াকে কতটা গুরুত্ব দিয়েছ। তোমার যখন দরকার হয় তখন আমি তোমার কাছে প্রয়োজনীয় হয়ে যাই, দরকার মিটলেই তুমি আর আমার খোঁজ নাও না। কেমন যেন একটা আমার প্রতি উদাসীন উদাসীন ভাব থাকে তোমার। কি পেয়েছি আমি এই 2 বছরে? তোমার শখ আহ্লাদ থাকতে পারে, আমার পারে না। নিজের নতুন নতুন জামা প্যান্ট মোবাইল কিনবে, আর আমি একটা শাড়ি কিনলে যত দোষ। শুধু বাজার করা ছাড়া করো কি তুমি? সংসারের সব কাজ আমি করব, আর তোমার মা কি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবেন? তিনি তো তার ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাড়ি পড়ে আছেন। এই সময় এখানে এসে থাকলে তো নাতনিটাকে একটু দেখাশোনা করতে পারতেন, কিন্তু না। তেনাকে খবর দিলে বলেন মেয়ের শরীর খারাপ, তিনি ওখান থেকে চলে এলে নাকি তাদের দেখার কেউ নেই। আমিও আর আজ থেকে রান্না করতে পারবো না, ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, থেকো তুমি একা একা। আমার দাদাও বিয়ের আগে তার ডেলি প্যাসেঞ্জারি করতে অসুবিধে হতো না, কিন্তু যেই দাদার বিয়ে হলো মাস তিনেকের মধ্যে বৌদি বলতে লাগলেন, এখানে কি থাকা যায়? সন্ধ্যের পর কীরকম গা ছমছম করে। মা অবশ্য তখন বলছিলেন, কই আমরা থাকি, আমাদের তো কোনো অসুবিধা হয় না। বৌদি তার উত্তরে বলেছিলেন, আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু আমার গাছগাছালির মধ্যে বাড়ি পছন্দ না। এরপর থেকে ছোটোখাটো কারণে মায়ের সাথে অশান্তি করতে লাগলেন বৌদি, বিশেষ করে রান্না খাওয়া নিয়ে। মার ওসব আদ্যিকালের রান্না নাকি তার ভালো লাগতো না। তিনিও যে ভালো রান্না করতে পারতেন তাও না। বৌদির খাওয়া পছন্দ হতো না বলে মাঝে মধ্যে উনি খেতেনও না, সন্ধ্যের দিকে বাইরে বেরিয়ে খেয়ে আসতেন। যে দাদা বিয়ের আগে মার মুখের ওপর কথা বলতো না, সেই দাদা বৌদিকে ব্যাপারে ছোটোখাটো কারণে মার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। এইভাবে চলতে চলতে 1.5 বছরের মধ্যে দাদা কলকাতায় ফ্ল্যাট কিনে বৌদিকে নিয়ে চলে গেলেন। অফিস কলিগটার তো আরও খারাপ অবস্থা। বিয়ের 1 বছর 2 মাসের মধ্যে তাদের ডিভোর্স হয়ে গেছে। এইসব দেখে শুনে ঠিক করেছি বিয়ে করে অমলদার মতো হতে পারবো না, আবার দাদার মতো মাকে ফেলে বউকে নিয়ে আলাদা হয়ে থাকার চেয়ে আমি আমার মাকে নিয়ে খুব ভালো আছি। দিব্যি চাকরি করছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি, বছরে 1-2 বার মা আর পিসিমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। সত্যি কথা বলতে কোনো অশান্তি ঝামেলা নেই। কিন্তু মা আবার পিসিমাও আমাকে তার সন্তান সম মনে করেন। এনারা চাইছেন ছেলেটার প্রায় 30 বছর হতে চলল, এখন যদি সে বিয়ে না করে তাহলে আমরা যখন থাকবো না তাকে দেখবে কে? এই জন্য শেষমেশ মার কথায় কাজ হচ্ছে না দেখে আমাকে রাজি করাতে পিসিমাকে মা খবর দিয়েছেন। কারণ মা জানেন আমি একবার ছোটোবেলায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে যাচ্ছিলাম, দেখে পিসিমা ঝাঁপিয়ে পড়ে আমাকে বাঁচিয়েছিলেন। সেই থেকে আমি খুব মান্য করি। মা এও জানেন দেবু যতই আমার ওপর চোটপাট করুক না কেন, নিঃসন্তান পিসিমার মুখের ওপর কিছু বলতে পারবে না। 3 দিন পর পিসিমা এসে আমাকে ধরলেন। আমি যখন অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে মার করে দেওয়া চায়ে চুমুক দিচ্ছি, পিসিমা প্রথমেই বললেন, শুনলাম তুই নাকি অশান্তির ভয়েতে বিয়েতে মত দিচ্ছিস না। আমি দীপু,
কিছু না বলে পিসিমার দিকে একবার তাকিয়ে চায়ের কাপে চুমুক দিতে যাব, পিসিমা আবার বললেন, তোর কি ধারণা ছেলেগুলো সব দুধে ধোয়া আর বউরাই শুধু অশান্তি করে? আমি আবারও কিছু না বলে চায়ের কাপের দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে তাকিয়ে কথার উত্তর দে বলে পিসিমা বললেন, সবাইকে তোর দাদার মতো আর ওই পাশের বাড়ির ছেলেটার মতো ভাবলে হবে? বলেই বললেন, হ্যাঁ আমি মানছি কিছু মেয়ে সংসার করতে এসে কম বেশি অশান্তি করে, খোঁজ নিয়ে দেখিস, সব দোষ কিন্তু ওই মেয়েগুলোর থাকে না। বললাম, অন্য মেয়েগুলো না হয় আমি নিজে চোখে দেখিনি, কিন্তু বৌদির ব্যাপারটা তো আমি নিজে চোখে দেখেছি। এখানে তুমি কার দোষ দেবে, বৌদির না দাদার? পিসিমা বললেন, এখানে তোমার বৌদি তোমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারেনি, কিন্তু তার স্বামীর সাথে তো কোনো প্রবলেম ছিল না। তারা এখন দিব্যি দুটো ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে। বলে 1 সেকেন্ড চুপ করে থেকে পিসিমা আবার বললে, এটাও তো সত্যি, সপ্তাহে 6 দিন 150 কিলোমিটার রাস্তা আপ ডাউন করে অফিস আর বাড়ি করার ধৈর্য সবার থাকে না। বললাম, দাদা যেটা আগে করতেন এখন তো সেটা আমি করে অফিস যাতায়াত করি বলেই বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করার পর যদি আমার বউ বলে এই বাড়ি ছেড়ে মাকে ছেড়ে কলকাতায় গিয়ে থাকতে। পিসিমা বললেন, সেটা যে সবাই বলবে বা করবে তুই এমন ভাবছিস কেন? হ্যাঁ মানছি, আজকালকার জেনারেশনের মধ্যে একটা জিনিস খুব মারাত্মকভাবে দেখা যাচ্ছে, বিয়ের কিছুদিনের মধ্যেই তা সে প্রেম করে বিয়ে হোক বা দেখাশোনা করে, হয় তারা বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে, না হয় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, ফলস্বরূপ ছাড়াছাড়ি অথবা ডিভোর্স হচ্ছে। কিন্তু সেটা একটা মিনিমাম পার্সেন্টেজ, তাই বলে কিন্তু সবাই ওই রকম নয়। সংসার করতে গেলে প্রথম শর্ত মেনে আর মানিয়ে নিতে হয়। যে বা যারা সেটা করতে পারে তাদের দেখিস তো। বলে পিসিমা বোনের উদাহরণ দিয়ে বললেন, তোর বোনের যে বর মানে তোর ভগ্নিপতি, তার গায়ের রং বেশ কালো হওয়া সত্ত্বেও তোর সুন্দর দেখতে বোন তো সেটা মেনে নিয়ে সংসার করছে, আবার তারা ভালোও আছে। প্রতিটা মেয়েরই জানবি ইচ্ছা অনিচ্ছার ওপর একটা স্বাধীনতা বলে কিছু থাকা উচিত। সেখানে যদি কেউ হস্তক্ষেপ করে মানে তাদের ইচ্ছা অনিচ্ছার যদি গুরুত্ব দেওয়া না হয়, তাহলে তো তোরা ফোঁস করবেই। সেখানে তোর দৃষ্টিভঙ্গিতে দেখলে সেটা করলেই তারা খারাপ। এসব আজগুবি কথাবার্তা তোর মার কাছ থেকে আমি অনেক দিন ধরে শুনছি, তাই অনেক খুঁজে তোর উপযুক্ত একটা মেয়েও আমি দেখেছি, আমাদেরই স্বজাতি। এখন যদি তোর ওই মেয়েটির সাথে তিকুজি কুষ্টিতে মিলে যায় তাহলে ওর সাথেই তোর বিয়ে দেব। মেয়েটা দেখতে খুবই ভালো, তবে সে বলতে আর শুনতে পায় না। আমি ঢোক গিলে চায়ের কাপ থেকে চোখ তুলে পিসিমার দিকে তাকিয়ে বললাম, মানে? পিসিমা বললেন, মানে খুব স্পষ্ট। তোর যখন মেয়েদের ওপর এত ভয় তখন এর থেকে ভালো মেয়ে আর হতে পারে না, কারণ এত ঝগড়া করতে পারবে না। আমি বলতে যাচ্ছিলাম, কেন দেশে কি আর মেয়ে নেই? কিন্তু তার আগে পিসিমা বললেন, মেয়েটির এখনও পর্যন্ত বিয়ে হয়নি, কারণ যারাই তাকে দেখতে আসে লেখাপড়া জানা মেয়েটাকে তাদের পছন্দ হওয়ার পর যখন জানতে পারে সে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তখন তারা সুসুর করে চলে যায়। দেখতে দেখতে এখন মেয়েটির 27 বছর বয়স হয়ে গেছে, নাম নীরা, খুব ভালো মেয়ে। আমি যদি নিঃসন্তান না হতাম আর তোর মতো একটা ছেলে আমার থাকতো, তাহলে আমি ওই নীরার সাথে তার বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতাম। সংসারের সব গুণ তার থাকা সত্ত্বেও শুধু বলতে আর শুনতে পায় না বলে আজও পর্যন্ত তার বিয়ে হয়নি, অথচ তুই তাকে দেখলে চোখ ফেরাতে পারবি না। ঠান্ডা হয়ে যাওয়া চাটা রেখে আমি উঠতে যাচ্ছিলাম। পিসিমা বললেন, আমার কোনো সন্তান না থাকলেও আমি তোকে এতদিন নিজের সন্তান মনে করে এসেছি। কোন মা তার সন্তানের খারাপ চায়? অথচ আমি চাইছি নীরার সাথে যদি তোর কুষ্টি মেলে তাহলে তুই মেয়েটাকে বিয়ে কর, কারণ সারা জীবন সুখে থাকতে পারবি। বলে পিসিমা উঠে মার ঘরে যাওয়ার আগে বললেন, এবার তুই ভেবে দেখ। আমিও আস্তে আস্তে আমার ঘরে চলে এসে পিসিমার বলা কথাগুলো চিন্তা করতে লাগলাম। পরদিন সকালে মার কাছ থেকে কুষ্টি নিয়ে আমার সাথে কথা না বলে পিসিমা চলে গেলেন। খারাপ লাগলো বলে মাকে বললাম, পিসিমা না খেয়ে চলে গেলেন। মা বললেন, আমি তোর পিসিমাকে ডালিয়া করে দেই বলেছিলাম,
কিন্তু উনি কিছু খেতে চাইলেন না, বললেন আমাকে এখনই যেতে হবে। আমি আর কিছু না বলে অফিসে বেরোবো বলে তোড়জোড় করতে লাগলাম। 5 দিন পর মা বললেন, মেয়েটির কুষ্টির সাথে তোর কুষ্টি মিলেছে। তোর পিসিমা বলেছেন যদি মনে করিস তুই মেয়েটাকে দেখবি তাহলে রবিবার দিন পিসিমার বাড়িতে তোকে যেতে বলেছেন। মনে মনে ভাবলাম যে পিসিমের কথা কোনো দিন না করিনি, তাকে না করি কি করে। তাছাড়া পিসিমা আমাকে সত্যিই তার নিজের ছেলের মতো মনে করেন। তিনি নিশ্চয়ই আমার খারাপ চাইবেন না। তাই ঠিক করলাম আমি যাব না, মাকে বলি তুমি গিয়ে দেখে এসো। মাকে সে কথা বলতেই মা বললেন, আমি দেখে করব কি? তোর পিসিমার পছন্দ মানে আমার পছন্দ। তাছাড়া তিনি তো সব দেখে শুনে পছন্দ করেছেন। তুই একবার নিজে গিয়ে দেখ, তোরও তো একটা পছন্দ অপছন্দ আছে। তবে হ্যাঁ, সেটা যাই হোক, একবার অন্তত ভাবিস মেয়েটা শুনতে আর বলতে পারে না বলে সেটা কিন্তু তার দোষ না। সৃষ্টিকর্তা তাকে ওইভাবে তৈরি করেছেন বলেই সে ওই রকম। তাছাড়া সব জেনে শুনে কয়জনই বা পারে এরকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যে নিজের জীবনসঙ্গী করতে। তাছাড়া তোর পিসিমা যখন অত করে বলছেন তাহলে নিশ্চয়ই মেয়েটা খুব ভালো হবে। তুই একবার যা। দুটো বয়স্ক মানুষের মনে কষ্ট না দিয়ে নিজের সঙ্গে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত রবিবার দিন পিসিমার সাথে মেয়ের বাড়িতে গেলাম। পিসিমা ঠিকই বলেছিলেন, মেয়েটি সত্যিই সুন্দর। শুধু শুনতে আর বলতে পারে না বলে এতদিন যে তার কেন বিয়ে হয়নি এটা ভেবেই আশ্চর্য হলাম। 1 কাপ চা খেয়ে পিসিমাকে বললাম তুমি হ্যাঁ বলে দাও। শেষ পর্যন্তটা বিয়েটা করেই ফেললাম। আজ 1.5 বছর নীরার সাথে ঘর করছি। সত্যি আমি, আমার মা, পিসিমা সবাই ভালো আছি। প্রথম নীরার আকার ইঙ্গিত কী বলতে চাই বুঝতে পারতাম না। তাই সে কখনো মোবাইলে লিখে বা কখনো কাগজে লিখে তার না বলা কথা বলতো। মাসখানেকের মধ্যে তার আকার ইঙ্গিতে বলা ভাষা আস্তে আস্তে আয়ত্ত করে ফেলেছিলাম। এখন তো আমি তার চোখ মুখের চাহনি দেখলেই বুঝতে পারি কোনটা তার অভিমান আর কোনটা তার নীরব ভালোবাসা। পিসিমাকে আমি এখন আমার কাছে এনে রেখেছি, কারণ না নীরা 3 মাসের অন্তঃসত্ত্বা।